সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি রোড টু ডেমোক্রেসি, গণতন্ত্রের পথে। আমার ডান দিকে রয়েছেন ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ইনাম আহমেদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আপনাদের দুজনকে স্বাগত রোড টু ডেমোক্রেসিতে। আজ সাংবাদিক প্যানেলে রয়েছেন নজরুল কবির, দেশ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি, শ্রীলা চাকমা তালুকদার, নিউজ রুম এডিটর, RTV। ইনাম আহমেদ চৌধুরী, আমার প্রথম প্রশ্ন আপনার কাছে। আমরা জানি যে নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। নির্বাচনী ম্যানিফেস্টো বা ইশতেহার ঘোষণা করা হয়েছে এবং বড় দুটি রাজনৈতিক জোটের ইশতেহার বা দলের ইশতেহার নিয়ে অনেক কথা হচ্ছে। দুই প্রধান নেত্রী কিন্তু প্রতিদিন এখন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং গতকাল আজও প্রধান 4 দলীয় জোট নেত্রী বলেছেন যে মানুষের দ্রব্যমূল্যের দাম কমানো হবে, ক্রয় ক্ষমতা বাড়ানো হবে। আমরা দুই জোটের দুই দলের শাসন দেখেছি, এই নেত্রীদের শাসন দেখেছি। ইশতেহারের এসব কথা এবং শাসনকাল এবং বর্তমান প্রতিশ্রুতি মানুষ কেন বিশ্বাস করবে? মানুষ এই জন্যই বিশ্বাস করবে যে আমরা জানি এবং আমাদের বিশেষ অভিজ্ঞতার ভেতর দিয়ে আমরা প্রত্যক্ষ করেছি গণতন্ত্রের কোনো বিকল্প নেই। গণতন্ত্রের মাধ্যমেই সুশাসন আসতে পারে, গণতন্ত্রের মাধ্যমেই মানুষের কাছে তাদের যা পাওনা সেটা প্রাপ্তিটা বড় হতে পারে, কখনো কম হতে পারে, কখনো বেশি হতে পারে, সেটি হচ্ছে অন্য কথা। সুতরাং আপনি যখন যে নেত্রীদের কথা বলেছেন, আমি দুটো দলের কথাই বলছি, যে গণতন্ত্রের পক্ষে তারা যেসব কথা বলেছেন আমার কাছে মনে হয় সেটা সমর্থনযোগ্য। আমরা দেখেছি যে ধরুন এই গত কয়েকদিনের কথা, কয়েক মাসের কথা বলতে পারেন, দ্রব্যমূল্য অনেক বেড়েছে। এর আগে যখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু ছিল তখন দ্রব্যমূল্যের মূল্য তো বাড়েনি ওরকম করে, অবশ্য অন্যান্য অর্থনৈতিক কারণ থাকতে পারে, ওগুলো সেটা আমি যাচ্ছি না এখন। কিন্তু আমি তুলনামূলকভাবে বলতে চাই, ধরুন 20%, 30%, কখনো 50, 100% বেড়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় কথা সেটি হচ্ছে গণতন্ত্রকে, আপনাদের নাম হচ্ছে রোড টু ডেমোক্রেসি, গণতন্ত্রের পথে উত্তরণের জন্য আপনারা কি কি করছেন, কি কি পেতে পারেন। এবং এখানটাতে আপনি যখন এই ম্যানিফেস্টোর কথা নিয়ে এসেছেন তখন আমাদের দেখতে হবে যে গণতন্ত্রকে কিভাবে আমরা প্রাধান্য দিতে পারি। এবং আমরা এটা আশা করব যে প্রধান দলগুলো যারা রয়েছে তারা গণতন্ত্রকে সত্যি সত্যি প্রাধান্য দিতে পারবে। এবং গণতন্ত্রের প্রাধান্য মানেই হচ্ছে আমার কাছে মনে হয় অন্যতমভাবে পার্লামেন্টকে প্রাধান্য দেয়া। আমরা জানি যখন 4 দলীয় জোট সরকার ক্ষমতায় ছিল তখন দুজন মন্ত্রীর কিন্তু তাদেরকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল। একজন বাণিজ্য মন্ত্রীকে বাধ্য করা হয়েছিল, তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল, যে তার ভাই সিন্ডিকেট ব্যবসার সাথে যুক্ত। সেই ক্ষেত্রে আমার স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে, যে মানুষ কেন বিশ্বাস করবে? আগে একবার বিশ্বাস করেছিল, আপনারা বিশ্বাস ভঙ্গ ঘটিয়েছেন, এখন আবারও যদি বলা হয় সেই বিশ্বাসটা কি থাকবে? নিশ্চিত। আমি কি জন্য থাকবে আমি বলবো যে আপনি দেখেছেন আপনার নিজের কথাই যে তাকে বরখাস্ত করা হয়েছিল। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এটাকে, এই প্রবণতাকে রোধ করার চেষ্টা করা হয়েছিল, কারেক্টিভ মেজার্স দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ইন লাইফ উই নো মোর থ্রু মিস্টেকস দেন থ্রু উইজডম। আমরা যদি কারেক্টিভ মেজার্স না নেওয়া যেতে পারতো, ওই সবলতা যদি না থাকতো, ইচ্ছে যদি না থাকতো, তাহলে আমি বুঝে দিতাম যে একটা অবস্থাকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা। আমরা এই আলোচনায় ফিরে আসবো। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা বা আপনাদের জোট সুশাসনের কথা বলছে, বলা হচ্ছে যে সংসদকে কার্যকর করা হবে, চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে এবং যাতে করে জবাবদিহিতা থাকে সেটি হবে। আওয়ামী লীগ শাসন আমলে গডফাদার, সন্ত্রাস, এই অভিযোগগুলো সবচেয়ে বেশি বিব্রত করেছিল। এখন কেন সুশাসন মানুষ বিশ্বাস করবে? দেখুন, যে কথাটা আপনি বলেছেন যে আওয়ামী লীগ আমলে এই অভিযোগগুলো মানুষকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করেছিল, এটা কিন্তু তথ্য নির্ভর বা তথ্য সিদ্ধ কথা নয়। আমরা যদি 90 সাল থেকে এখন পর্যন্ত এই সংক্রান্ত পরিসংখ্যানগুলো বিশ্লেষণ করি তাহলে দেখব যে আওয়ামী লীগ আমলে এই ধরনের সন্ত্রাস, এই ধরনের চাঁদাবাজি কিংবা এই ধরনের গডফাদার বলে একটি শব্দ, এই ধরনের অত্যাচার, জুলুম এত বেশি ছিল না। কাজে যে কথাটা আপনি বলেছেন, যে অভিযোগটা আপনি উত্থাপন করেছেন, সে অভিযোগটা সত্যি নয়। আর এর আগে আপনি যে প্রশ্ন করেছিলেন সে প্রশ্নের খানিকটা উত্তর আমি দেবো। এর মধ্যেই এনাম সাহেব তার উত্তর দিয়েছেন। আমি যেটা বলতে চাইবো সেটা হলো এই, বাংলাদেশ আওয়ামী লীগ দ্রব্যমূল্য কমানোর প্রতিশ্রুতি তার ম্যানিফেস্টোতে দিতে পারে সঙ্গত কারণেই, এই জন্যে যে 1996 থেকে 2001 সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের শাসন আমলে দ্রব্যমূল্য নিশ্চিতভাবে এর পরবর্তী পর্যায়ের দ্রব্যমূল্যের তুলনায় অনেক কম ছিল। আর যে কথা এনাম সাহেব বললেন সে কথার সাথে একমত আমি বলতে চাই যে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে দ্রব্যমূল্য কমানো সহজ এজন্যে
বা সম্ভব এজন্যে যে একটি গণতান্ত্রিক সমাজ বা গণতান্ত্রিক শাসন সংবেদনশীল, এটা মানুষের কথা শুনে, মানুষের অনুভূতি বোঝে এবং মানুষের অনুভূতি, জনসাধারণের, সাধারণ মানুষের অনুভূতি অনুযায়ী কাজ করে, যেটা অন্য কোনো সরকারের পক্ষে সম্ভব নয়। আপনি বলছিলেন দ্রব্যমূল্য কমানো সহজ গণতান্ত্রিক শাসনামলে, কিন্তু আমরা কিন্তু গণতান্ত্রিক শাসনামলগুলো নিয়ে দুর্নীতি, সন্ত্রাস, কালোবাজারি, এমনকি বিদেশে টাকা পাচারকারী, যেটি সর্বশেষ আমরা দুর্নীতি দমন কমিশনকে উদ্ঘাটন করতে দেখলাম, এই অভিযোগগুলোও তো গণতান্ত্রিক শাসনামলের সাথে যুক্ত। দেখুন, অভিযোগ করা হয়েছে, এই অভিযোগে বলতে দ্বিধা নেই, আমাকেও জেলে পাঠানো হয়েছিল। কিন্তু আপনাকে আমি প্রশ্ন করি পাল্টা, এই অভিযোগগুলো কতটুকু এই সরকার প্রমাণ করতে পেরেছেন? আপনাকে মনে রাখতে হবে, একটি অগণতান্ত্রিক সরকার, যে সরকারের কোনো জনপ্রতিনিধি নাই, সে সরকার নিজের ইচ্ছে অনুযায়ী কোনো বিষয়কে যদি মনে করেন যে এটা ভালো এবং এটা জনসাধারণকে করা উচিত, তাহলে সেটা হবে সবচাইতে অগণতান্ত্রিক সরকার, সক্রিয় জনপ্রতিনিধিত্বহীন সরকার, এবং সেই সরকারের তরফ থেকে কোনো মঙ্গল আপনি। কিন্তু আপনারা কিন্তু 4 দলীয় জোটের সরকার সম্পর্কে একই অভিযোগ করে এসেছেন, যেটি এই সরকার হয়তো প্রমাণে ব্যর্থ হয়েছে, তখন কি বলবেন? বলবো এই জন্যে যে গণতান্ত্রিক সরকার পদ্ধতিতে আমরা একে অন্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করতে পারি, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা একে অন্যের সমালোচনা করি, একে অন্যের কাজের হিসেব নেই এবং সেই হিসেবগুলো জনসাধারণের কাছে উপস্থাপিত করি। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু একটি সরকার, একটি আপনার প্রশাসনিক সংস্কৃতি গড়ে উঠে, যে সংস্কৃতি সংবেদনশীল। যদি অভিযোগ করে আপনাদের বিরুদ্ধে যে আপনারাই জঙ্গিদেরকে মদত দিয়েছেন, 21 আগস্টের ঘটনার সময়, 21 আগস্টের যে ঘটনা ঘটেছে সেই সময় আপনারা একটা জজ মিয়া নামক একটি ক্যারেক্টার দাঁড় করিয়েছিলেন, যা প্রমাণিত হয়েছে এটি সত্য নয়। এবং আপনাদের দলের একজন উপমন্ত্রী আজকে জঙ্গি মদতদাতা হিসেবে এখনো গ্রেফতার আছেন। সেই জায়গা থেকে কি অভিযোগটা দেশ না বাঁচানোর জন্য আপনাদেরই সবচেয়ে বড় ভূমিকা ছিল? সেই তো হচ্ছে কথা, যে দেশ বাঁচাবার জন্য যেখান থেকে আক্রমণ হোক না কেন, সেটা আপনার বিভীষণও থাকতে পারে, আপনার নিজের ভেতর শত্রু থাকতে পারে। যদি বক্ষক হয় তাহলে কি হবে? তাই তো হবে। তাকে আইডেন্টিফাই করতে হবে। ধরুন, বিএনপি আমাদের 7 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল, ধরে বেঁধে তাদের করে ফাঁসি দেওয়া হয়েছিল, জেএমবির সদস্যদের ফাঁসি দেওয়া হয়েছিল। সুতরাং একটা অত্যন্ত কড়া আপনার অ্যাকশন নেওয়া হয়েছিল। কিন্তু আমি যদি একটু বলতে পারি, সাংবাদিক বলছিল আপনাদের শাসনামলে, আপনাদের পৃষ্ঠপোষকতায় জঙ্গিদের উত্থান হয়েছিল, দেশ যদি আতঙ্কিত হতে পারে সেই কারণে। অফকোর্স, সেটা যদি হয়ে থাকে, আপনার বলাই তো হচ্ছে, আমি যেটা বলতে চাইলাম, যদি এর দেওয়া হয়েছে, যেটা হয়েছে, তাকে শাস্তি পেতে হবে, তাকে আমাকে শোধরাতে হবে। এটা নিশ্চয়ই, এটা অত্যন্ত অন্যায়, নিশ্চয়ই এটা দেশের সার্বভৌমত্বের উপর একটা আক্রমণ, এটাকে অস্বীকার করতে পারবে না। এটার সঙ্গে সঙ্গে অন্যান্য আক্রমণের আমরা ইনাম আহমেদ চৌধুরীর বক্তব্যটি শুনলাম, আপনার কি অভিমত? যেটি 4 দলীয় জোট নেত্রী খালেদা জিয়া বলছেন যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে যদি 4 দলীয় জোট সরকার না গঠিত হয়। আমার মনে হয় এই ধরনের কথা বলা অতিরঞ্জন। আমি যদি কোন কুর্সিতে না বসতে পারি এবং তিচ্ছাটা যদি কুর্সির না হয়, তাহলে দেশ বিপন্ন হবে, মানুষ বিপন্ন হবে। এই ধরনের কথা বলা আত্মমহিতা শামিল। আমি মনে করি না এই ধরনের কথা যুক্তি নির্ভর কথা। আমি এখন যেখানটাতে দাঁড়িয়ে আছি, এটি চট্টগ্রামের সার্কিট হাউসের সামনে। যে আমাদের বালা কম দামে খাইতে পারবে, যে বালা এই দেশ চালাইতে পারবে, তারে দেব ভোট। পরিবর্তন অবশ্যই হওয়া দরকার। দুর্নীতি বেশি হয়েছে বিএনপিতে গতবার। যে সরকার আসতেছে উনি তো বললো যে সামনে এই মূল্য চূল্য এগুলি কমাবে, দেখি না উনি যদি আসে কমাইলে নয়তো আগের অবস্থা হলে ওনাদের আবার জেল খাটতে হবে। মেয়র যদিও মহাজোটের পক্ষের মেয়র, উনি মহাজোটকে খুব একটা আপনি ফেভার করতেছে না, কাজ করতেছে না। অধিকাংশই পুরাতন প্রার্থী, যেটা আমরা আশা করছিলাম যে হয়তো নতুন কোন চমক দেখবো। কোন দল যাবে আল্লাহ না কইতে পারে। আমার চিন্তা হলো আমার যোগ্য ভোটে কেউ না, আমি না ভোট দিব।